নমস্কার এবং স্বাগত আমার আজকের এই নতুন ব্লগে। আমি সঞ্চিতা। আপনি যদি এমন একটি শহরের সন্ধান করেন যা প্রাচীন, পুরাণ, আধ্যাত্মিক শক্তি এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যকে পুরোপুরিভাবে মিশ্রিত করেছে, তবে বিশ্বাস করুন, এই গন্তব্যটি আপনার ভ্রমণ তালিকায় যুক্ত করতেই হবে। আমরা এসেছি পবিত্র শহর নাসিকে। রামায়ণের কিংবদন্তি এবং ভারতের সবচেয়ে পূজনীয় মন্দিরগুলির একটি স্থান। এটি কেবল একটি ভ্রমণ নয়, এটি একটি তীর্থযাত্রাও বলতে পারেন। এই ভিডিওতে আমরা নাসিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রত্নগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। তো চলুন আজকের এই যাত্রাটি শুরু করা যাক। মর্নিং ফ্রম নাসিক। তো গতকালই সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম শিরডি থেকে নাসিক, আর এখন সকালবেলা আমরা বেরোবো নাসিকের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তো সকাল সকাল আমরা সব স্নান টান করে রেডি, এবার বেরোবো। তারপরে প্রথমে দর্শন করে তারপরে ওখানে খাওয়া দাওয়া করবো। তো যেটা হচ্ছে, আমরা এখন নাসিকে যে নাসিক রোড স্টেশন আছে ঠিক তার পাশাপাশি হোটেলেই রয়েছি। কারণ যেখানেই যাই ফিরতে এখানেই হবে, কারণ আমাদের আজকে রাত্রি আবার কলকাতা ফেরার ট্রেন রয়েছে। তো তার জন্য আমরা স্টেশনের কাছাকাছি নিয়েছি, এখান থেকে গাড়ি রিজার্ভ করে নেব। সব যা যা স্পট আছে সমস্ত ঘুরে টুরে আবার এখানেই ব্যাক করে লাগেজ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো স্টেশন থেকে। তো চলো এখন যাওয়া যাক। আমরা সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকের দিনের জন্য আমরা নাসিক স্টেশনের কাছ থেকেই একটি গাড়ি সারাদিনের জন্যই বুক করে নিয়েছি। এই গাড়িটি সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নাসিকের সমস্ত গুরুত্বপূর্ণ স্পটগুলিকে ঘুরে দেখাবে। তার জন্য আমাদের কাছ থেকে টোটাল ভাড়া নিয়েছে 2500 টাকা। তো প্রথমে আমাদের গন্তব্যটি হচ্ছে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে অন্যতম একটি ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। ত্রম্বকেশ্বর মন্দির নাসিক থেকে প্রায় 28 কিলোমিটার দূরে ব্রহ্মগিরি নামক পাহাড়ের পাদদেশে অবস্থিত, যেখান থেকে গোদাবরী নদী উৎপন্ন হয়েছে। ত্রম্বকেশ্বর মন্দির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি প্রতিষ্ঠিত রয়েছে। বর্তমানে যে মন্দিরটি রয়েছে এটি একটি প্রাচীন মন্দিরের স্থানে তৃতীয় প্রজন্মের পেশওয়া বালাজি বাজিরাও দ্বারা নির্মিত হয়েছিল 1740 আর 1760-এর মাঝে। এখন আমরা পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে বেশ কিছু প্রসাদের ডালির দোকান দেখতে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা প্রসাদের ডালি কিনে মন্দিরে প্রবেশ করতে পারবেন পুজো দেওয়ার জন্য। এবার এখানে বলে রাখি গুরুত্বপূর্ণ দুটি কথা। এখানে দু রকম দর্শন হয়, একটি ফ্রি দর্শন আর একটি হচ্ছে ভিআইপি দর্শন। তো আমরা একটি ডালা নিয়ে চলে গেলাম দর্শনের জন্য। আমরা দেখলাম আজকের মন্দিরে খুব একটা ভিড় ছিল না, আর ফ্রি দর্শনেও মানুষ খুব কমই ছিল, আর সবাই যে যার মতন এগিয়ে যাচ্ছিল। তো আমরা কোনো কিছু না ভেবেই ফ্রি দর্শনে লাইন দিয়ে দিলাম। আর এখানে একবার লাইনে ঢুকে যাওয়া মানে তোমরা ফিরে পিছিয়ে আসতে পারবে না, বা ব্যাক করে আবার যে ভিআইপি দর্শনে যাব সেই ব্যাপারটা হবে না। তো বেশ কিছুক্ষণ লাইন বেশ ভালোভাবেই এগোচ্ছিল, আমরাও বেশ খুশি ছিলাম যে চলো 1 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে। কিন্তু এই 1 ঘন্টা থেকে লাইনটা 4 ঘন্টা হয়ে গেল। তারপরে 1 ঘন্টা পর্যন্ত তো বেশ ভালোই এগোলো শুরুতে, কিন্তু তারপরে যা একবার আটকে গেল লাইন, আর এগোলোই না। মানে টোটাল এখানে আমাদের 4 ঘন্টা ধরে এখানে লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হলো বাবার দর্শনের জন্য। তো তাই এই ভুল তোমরা কোনোদিন করো না। এই মন্দিরে গিয়ে তোমরা তোমাদের সামর্থ্য থাকলে অতি অবশ্যই যেটি ভিআইপি দর্শন 200 টাকা দিয়ে ওটিই করো, তাহলে বাবার দর্শন সময় মতন করতে পারবে। এছাড়াও তোমরা স্পটে এসেই ভিআইপি দর্শনের পাস নিতে পারো, অথবা ইনাদের অফিসিয়াল ওয়েবসাইটের আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, ওখানে গিয়েও আগে থেকে ভিআইপি দর্শনের পাস নিয়ে নিতে পারো, যার মূল্য 200 টাকা জন প্রতি পিছু।
মন্দিরের গর্ভগৃহে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষেধ, তাই আমি বেশ কিছু ডিসপ্লে বোর্ডে যে এখানে ছবিগুলি ছিল ভিডিওগুলি ছিল ওগুলোই আপনাদের জন্য তুলে ধরেছি। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের বিশেষত্ব হলো এর অনন্য তিনমুখী লিঙ্গ, যা ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে প্রতিনিধিত্ব করে। অন্যান্য জ্যোতির্লিঙ্গের তুলনায় এটি সম্পূর্ণ ভিন্ন, কারণ এই লিঙ্গটি ফাঁপা এবং এখান থেকেই পবিত্র গোদাবরী নদীর উৎসধারা প্রবাহিত হয়। এই কারণেই এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যা তিন দেবতা এবং পবিত্র নদীর উৎসকে একসঙ্গে প্রতিনিধিত্ব করে। শিবলিঙ্গে তিনটি মুখ রয়েছে, যা ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই দেবত্রয়ের প্রতীক। পবিত্র গোদাবরী নদীর উৎস এখানে, যা লিঙ্গের এক ক্ষুদ্র ছিদ্র থেকে বেরিয়ে ভূগর্ভ দিয়ে প্রবাহিত হয়ে পরে পুনরায় উপরে আসে। লিঙ্গটি ফাঁপা এবং তিনটি আঙ্গুল আকৃতির খাঁজ রয়েছে। এর উপরে রত্নখচিত মুকুট স্থাপন করা হয়। এবার বলে রাখি মন্দির খোলার সময়। মন্দিরটি দর্শনার্থীদের জন্য সকাল 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। সকালের পুজো সকাল 7টা থেকে 9টায়, দুপুরের পুজো হয় 1টা থেকে 1:30টা। শিবের সোনার মুকুট দর্শন পাওয়ার জন্য বিকেল 4:30 থেকে 5টা। আর দর্শনের জন্য সেরা সময় হচ্ছে সকালে, যত তাড়াতাড়ি যাবেন অপেক্ষাও তত কম করতে হবে। ত্রম্বকেশ্বর মন্দির থেকে যতক্ষণে আমরা বেরোই তখন দুপুর হয়ে গেছিল। তো আমরা একটি রোড সাইড ধাবা থেকে লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি অঞ্জনেরির উদ্দেশ্যে। অঞ্জনেরি হলো নাসিক শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। কিছু পুরাণে উল্লেখ আছে যে হনুমানের মাতা অঞ্জনা দেবী ছিলেন মহর্ষি গৌতম ও অহল্যার কন্যা। যখন তিনি তার মায়ের উপর ব্যভিচারের অভিযোগের বিরুদ্ধে তাকে রক্ষা করতে অস্বীকার করেন, তখন অহল্যা তাকে অভিশাপ দেন যে বিয়ের আগেই তাকে এক বীর বানর সন্তানের জন্ম দিতে হবে এবং লজ্জার সম্মুখীন হতে হবে। বলা হয় এরপর অঞ্জনা দেবী কঠোর তপস্যা করার জন্য তার পিতার আশ্রমের নিকটবর্তী পাহাড়ে চলে যান। তিনি এক পায়ে দাঁড়িয়ে এমন গভীর ধ্যানে লীন হয়ে যায় যে তার চারিদিকে নাকি পিঁপড়ের ঢিপিও তৈরি হয়ে গিয়েছিল। তার তপস্যার তীব্রতার ফলে দেবেন্দ্র ইন্দ্রের সিংহাসনও নড়ে ওঠে এবং দেবতারা বিচলিত হয়ে পড়েন। ঋষি নারদকে পাঠানো হয় শিবের সাহায্য প্রার্থনা করতে এবং শিব পরে তার পুত্র হনুমান রূপে অবতার গ্রহণ করেন। আর এই অঞ্জনেরি হল ভগবান হনুমানের জন্মস্থান এবং তার মাতা অঞ্জনা দেবীর নাম অনুসারেই এই এলাকার নামকরণ। বিখ্যাত মারাঠি কবি সন্ত একনাথ রচিত ভাবার্থ রামায়ণ অনুযায়ী আদর্শ সন্তান পাওয়ার উদ্দেশ্যে অঞ্জনা দেবী অঞ্জনেরি পাহাড়ের চূড়ায় টানা 7 বছর তপস্যা করেছিলেন এবং শিব তার মনোবাঞ্ছনা পূরণ করতে হনুমান রূপে তার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। দুর্ভাগ্যবশত আমাদের হাতে সময় কম থাকায় এই স্থানে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ এখান থেকেই কিন্তু ট্র্যাক করে অঞ্জনী পর্বতে ওঠা যায়। সেখানে রয়েছে অঞ্জনী মাতা মন্দির, রয়েছে হনুমানজি মন্দির, আরো বেশ কিছু জায়গা। তো এখান থেকে এখন আমরা যাব পঞ্চবটি। আমরা রয়েছি শ্রী কালারাম মন্দিরে। তো এখানে কাছাকাছি অনেক আরো বেশ কয়েকটা জিনিস দেখার আছে, তো সেটাও দেখাবো। তো চলো। কালারাম মন্দির মহারাষ্ট্রের নাসিক জেলার নাসিক শহরের একটি হিন্দু মন্দির, যা ভগবান শ্রীরামকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি নাসিকের পঞ্চবটি এলাকায় অবস্থিত। মন্দিরের নামকরণ হয়েছে ভগবান রামের একটি কৃষ্ণবর্ণ মূর্তির কারণে। কালারাম শব্দের আক্ষরিক অর্থ হল কৃষ্ণবর্ণ রাম। গর্ভগৃহে দেবী সীতা ও ভগবান লক্ষ্মণের মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্তরা এই মন্দিরে দর্শনের জন্য আসে। মূলত নাট মন্দির রয়েছে, মূল মন্দির এখনো পিছনের দিকে। তো চলো যাওয়া যাক।
মূল মন্দিরটি একটি অজ্ঞাত দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত ছিল এবং এটি অত্যন্ত প্রাচীন, যা 7তম থেকে 11শো শতকের রাষ্ট্রকূট যুগের বলে ধারণা করা হয়। তবে রামের মূর্তিটি 2000 বছরেরও বেশি প্রাচীন বলে যে দাবি করা হয় তা কিন্তু যাচাই করা যায়নি। একটি উপকথা অনুযায়ী প্রারম্ভিক তুর্কি আক্রমণের সময় মন্দিরের ব্রাহ্মণরা দেবতার মূর্তিটি রক্ষা করার উদ্দেশ্যে গোদাবরী নদীতে নিক্ষেপ করেন। পরবর্তীতে সর্দার রঙ্গারাও উদেকর নতুন মন্দির নির্মাণের উদ্যোগ নেন এবং 1700 সালের দিকে মন্দিরটি পুনর্নির্মিত হয়। বলা হয় এক রাতে উদেকর স্বপ্নে দেখেছিলেন যে কৃষ্ণবর্ণে রামের মূর্তিটি গোদাবরী নদীতে রয়েছে। তিনি একটি অভিযান পরিচালনা করে এবং সেই মূর্তিটি পুনরুদ্ধারের চেষ্টা করেন এবং অলৌকিকভাবে তা খুঁজেও পান। নদী থেকে মূর্তিটি উদ্ধার করে তিনি এক সাধুর কাছে মূর্তির পুনঃপ্রতিষ্ঠার জন্য অনুরোধ করেন, যেমনটি তিনি স্বপ্নে ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন। এরপর উদেকর এই নতুন মন্দিরটি নির্মাণ করেন। উদেকরের এই অভিযান নাসিকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। মন্দিরে সর্দার উদেকরেরও একটি মূর্তি রয়েছে। রামায়ণ মহাকাব্য অনুযায়ী ভগবান রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছিল। বনবাসের 10ম বছরের পর রাম, লক্ষ্মণ ও সীতা নাসিকের নিকটবর্তী গোদাবরী নদীর উত্তর তীরে 2.5 বছর বসবাস করেছিলেন, আর এই স্থানটিকেই কিন্তু পঞ্চবটি নামে পরিচিত রয়েছে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সীতা গুফার বাইরে, আর সীতা গুফাটি এখন কাজ চলছে, যার কারণে 5 থেকে 6 তারিখ বন্ধ থাকবে। ঠিক অপোজিটে একটি এক্সিবিশন রয়েছে, যেখানে 1 টাকা দিয়ে তোমরা কিন্তু এন্ট্রি করে দেখে নিতে পারো। একটুখানি ছোটই রয়েছে, আর তার সাথে রয়েছে একটি গোশালা। এরপরে আমরা এই পঞ্চবটি এরিয়া মার্কেট এরিয়াটা একটু ঘুরে দেখলাম। এখানে বেশ কিছু এই মিল্ক বেসড প্রোডাক্ট বা সুইট পাওয়া যাচ্ছিল। এগুলো এনাদের নিজেরই হাতে তৈরি করা। তো এখান থেকে আমরা 2টো প্যাকেট নিলাম, পার প্যাকেট 100 টাকা নিল। পঞ্চবটি থেকে মিনিট 10 দূরেই রয়েছে তপোবন, যেখানে রয়েছে গোদাবরী আর কপিলা নদীর সঙ্গম। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। তপোবন মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান, যা এর আধ্যাত্মিক গুরুত্ব, গোদাবরী নদীর তীরের মনোরম প্রকৃতি এবং রামায়ণের ঐতিহাসিক সংযোগের জন্য পরিচিত। এটি একটি শান্ত সবুজে ঘেরা এলাকা, যা ধর্মীয় তীর্থযাত্রী এবং নীরবতা অন্বেষী দর্শনার্থীদের কাছে সমানভাবে জনপ্রিয়। এটি রামায়ণের ঘটনাবলী এবং সেখানে বসবাসকারী প্রাচীন ঋষিদের সঙ্গে সম্পর্কিত একটি পবিত্র স্থান। এলাকাটির নামকরণ হয়েছে 5টি পবিত্র বটবৃক্ষকে কেন্দ্র করে। এখন আমরা রয়েছি তপোবনে, আর এখন আমরা সেই স্থানে যাচ্ছি যেখানে শূর্পণখার নাক কাটা হয়েছিল। তো চলো যাওয়া যাক। তো এন্ট্রি করেই এইভাবে দুপাশে দোকান রয়েছে। এখানে গণপতি বাবাও বসে রয়েছেন, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইদিকে এটাই সেই স্থান যেখানে শূর্পণখার নাক কাটা হয়েছিল। তো এই সেই স্থান যেখানে লক্ষ্মণ শূর্পণখার নাক কেটেছিল, আমরা যেটা রামায়ণে পড়েছি।
আচ্ছা, এই শহরটার নাম নাসিকও এই কারণেই হয়েছে যেহেতু এই স্থানে শূর্পণখার নাক কাটা হয়েছিল, এই যে এখানে লেখাই রয়েছে, যার জন্য এই জায়গার নাম পড়েছে নাসিক। এখানে লক্ষ্মণজির একটা শেষ অবতার রয়েছে, শেষ অবতারের একটি মন্দির রয়েছে, এই যে শেষ নাগ অবতার। এখান থেকে বেরিয়েই আমরা 30 টাকা দিয়ে একটি কুলফি কিনলাম। কুলফিটির স্বাদ ভালোই ছিল পৃথার অনুযায়ী। তপবনের ঐতিহাসিক তাৎপর্য হিন্দু পৌরাণিক কাহিনীতে গভীরভাবে প্রথিত। বিশ্বাস করা হয় যে এটি সেই স্থান যেখানে ভগবান রাম তার স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষ্মণ তাদের 14 বছরের বনবাসের কিছু অংশ কাটিয়েছিলেন। রামায়ণের সাথে এই সংযোগ তপবনকে হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান করে তুলেছে। তো এই জায়গা বেসিক্যালি এটা ফটো শুটের জন্য করা রয়েছে, চারিদিকে বেশ গার্ডেন মতন রয়েছে এইভাবে বসার জন্য, তারপরে এই সুন্দর সুন্দর গাছপালা সবুজে ভরা একটা গার্ডেন, অনেকে এখানে বসে রয়েছেন, রেস্ট করছেন। আর এখানে শ্রীরামের একটা বিশাল বড় মূর্তি রয়েছে, এটা হচ্ছে মূর্তির পিছনের দিকটা দেখাচ্ছি। এখানে রয়েছে কপিলা আর গোদাবরী সঙ্গম, তো চলো দেখি যাওয়া যাক। আমি আগেও বলেছি এই তপবন কিন্তু পবিত্র গোদাবরী নদীর তীরে অবস্থিত। এর চারিপাশের এই যে সবুজে ঘেরা প্রকৃতি কিন্তু মনোমুগ্ধকর। তার উপরে এই গোধূলি লগ্নে মানে এই সূর্য ডুবি অবস্থায় এই দৃশ্যটা না মানে অপূর্ব লাগছে দেখতে, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। তো এই হচ্ছে সেই গোদাবরী নদী আমার পিছনে যেটি রয়েছে, যার তীরে আমরা পড়েছি, যেটা রামায়ণে রাম সীতাকে নিয়ে এসে রেখেছিলেন। আর এখানে কপিলা নদী আর গোদাবরী নদী, দুটো নদীরই কিন্তু সঙ্গম রয়েছে। এরপরেই বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে এবার আমরা রওনা দিলাম নিজেদের শেষ গন্তব্যের পথে, অর্থাৎ এখান থেকে আমরা হোটেলে যাব, চেক আউট করে স্টেশনে যাব, কারণ সন্ধ্যেতেই আমাদের ট্রেন রয়েছে। যদিও আমাদের যাত্রাটি আজ এখানেই শেষ, কিন্তু এই নাসিক শহরটিকে জানতে হলে বা ভালোভাবে দেখতে হলে অন্তত 2-3 দিন হাতে সময় নিয়ে আসতেই হবে। তো এই শহরটিকে আবার একবার ভালোভাবে দেখার আমার আশা রইল। তো এই আশা নিয়ে এখন আমি ফিরে চলেছি আমার বাড়ির পথে। তো আজকের এখানেই এই সুন্দর যাত্রাটি শেষ করলাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই শেষে কমেন্ট করে জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো, সাইডে থাকা বেল আইকনটি টিপে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি অন করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।